আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা ডায়রিয়া নিয়ে পড়াশোনা করেছিলাম। তো আজকে আমরা ডায়রিয়ার সময় কী প্রবলেম অ্যারাইজ করে এবং তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম ডিহাইড্রেশন নিয়ে পড়াশোনা করব। ডায়রিয়ার কারণে বডি থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায়, যার কারণে ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়। আবার এই ডায়রিয়ার কারণে দেখা যায় যে আমাদের কিডনিতে ব্লাড সাপ্লাইও কমে যায়, যেটা রেনাল ফেলিওরের একটা কারণ হতে পারে। এই তিনটা প্রবলেমের মধ্যে ডিহাইড্রেশনই হলো সবচেয়ে বড় প্রবলেম। তার আগে আমাদের জানতে হবে ডিহাইড্রেশন বলতে কি বোঝায়। বডি থেকে যখন একটা লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার বের হয়ে যায়, যেটা বডি আর রিপ্লেস করতে পারে না, তখন তাকে বলা হয় ডিহাইড্রেশন। সেটা ইনক্লুডিং সল্ট অথবা এক্সক্লুডিং সল্ট হতে পারে। ক্লিনিক্যালি ডিহাইড্রেশনকে তিনটা স্টেজের আন্ডারে আনা হয়েছে: নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। ফার্স্টেই আমরা জানব নো ডিহাইড্রেশন বলতে কি বোঝায় এবং এটা কিভাবে ম্যানেজ করতে হয়। ডিহাইড্রেশনটা কোন স্টেজে আছে সেটা জানার জন্য আমাদেরকে কিছু সাইন দেখতে হবে। তো নো ডিহাইড্রেশনের ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টের কন্ডিশন বা অ্যাপিয়ারেন্সটা নর্মাল থাকবে, সে অ্যালার্ট থাকবে, তার আইস নর্মাল থাকবে, টিয়ার্স প্রেজেন্ট থাকবে, মাউথ এবং টাং ময়েস্ট থাকবে, অর্থাৎ কোনো প্রকার ড্রাইনেস থাকবে না, অর্থাৎ সে থার্স্টি থাকবে না এবং নর্মালি পানি পান করবে। এছাড়া আমরা একটা স্পেশাল টেস্ট করি, সেটা হলো স্কিন পিঞ্চ টেস্ট। এই টেস্টের মধ্যে তার স্কিন খুবই র্যাপিডলি ব্যাক করবে। এই সাইনগুলোই বলে দেবে পেশেন্টের কোনো ডিহাইড্রেশন নেই। তবে নো ডিহাইড্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে বডি ওয়েট লসটা লেস দ্যান 5%-এর মতো হয়ে থাকে। এবার আসি ম্যানেজমেন্টে। সাধারণত নো ডিহাইড্রেশনের পেশেন্টকে হোম ট্রিটমেন্ট দেওয়া হয়। তো হোম ট্রিটমেন্ট অনুযায়ী পেশেন্টকে ওরাল রিহাইড্রেশন স্যালাইন খাওয়ানো হয়, যেটা 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে 50 থেকে 100 ml বা 10 থেকে 15 চামচ, এবং 2 থেকে 9 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 100 থেকে 200 ml বা 20 থেকে 25 চামচ, এবং 10 বছরের বয়সের যদি বেশি হয়ে থাকে তখন সে যতটুকু কনজিউম করতে পারে। তো হোম ম্যানেজমেন্টকে পেশেন্টকে নর্মালি বা ইউজুয়ালের থেকে বেশি পরিমাণ ফ্লুইড দিতে হবে, ইউজুয়াল থেকে বেশি পরিমাণ ফুড দিতে হবে, প্রতিদিন একটা এক্সট্রা মিল দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবার আসে হোয়েন টু রিটার্নে। তো কী সাইন দেখে আমরা বুঝবো যে পেশেন্টের কন্ডিশন ভালো না, তাকে হসপিটালে রেফার করতে হবে। রেফারেলের জন্য আমাদেরকে দেখতে হবে পেশেন্টের সিভিয়ার ডিহাইড্রেশনের সাইন ডেভেলপ করছে কিনা। যেমন সে যদি 3 দিনের মধ্যে ইমপ্রুভ না করে, তার যদি লুজ মোশন আরও বেশি হয়, ভমিটিং বেড়ে যায়, এবং বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ফন্টানালি যদি ডিপ্রেসড থাকে, সে যদি থার্স্টি থাকে এবং কোনো কিছু খেতে বা পান করতে না পারে, এছাড়া স্টুলে যদি ব্লাড প্রেজেন্ট থাকে, তার যদি ফিভার ডেভেলপ করে এবং সে যদি আরও বেশি সিক হয়ে যায়, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই পেশেন্টটাকে রেফার করা প্রয়োজন। এবার আসি সাম ডিহাইড্রেশনে। পেশেন্টের অ্যাপিয়ারেন্স খুবই রেস্টলেস এবং ইরিটেবল থাকবে, তার আই সানকেন থাকবে, টিয়ার অ্যাবসেন্ট থাকবে, মাউথ এবং টাং ড্রাই থাকবে, সে ইউজুয়ালি থার্স্টি থাকবে এবং খুবই আগ্রসর করবে, এগারলি পানি পান করবে। পিঞ্চ টেস্টের ক্ষেত্রে স্কিন ব্যাক করতে 2 সেকেন্ডের কম সময় লাগবে। এই সবগুলো সাইনের 2টা বা তারও বেশি সাইন কোনো পেশেন্টে যদি প্রেজেন্ট থাকে, তখন আমরা ধরে নেব তার সাম ডিহাইড্রেশন। এছাড়া রেস্টলেস, ইরিটেবল, এবং যদি সে এগারলি ড্রিঙ্ক করে এবং তার স্কিন পিঞ্চ টেস্ট 2 সেকেন্ডের কম থাকে, এই 3টার থেকে যে কোনো একটা সাইন প্রেজেন্ট থাকলেও তার সাম ডিহাইড্রেশন হিসেবে আইডেন্টিফাই করা হবে। এবার ম্যানেজমেন্ট অফ সাম ডিহাইড্রেশন। সাম ডিহাইড্রেশনের পেশেন্টকে ওআরটি কর্নার বা ওরাল রিহাইড্রেশন থেরাপি কর্নারে ওরাল রিহাইড্রেশন স্যালাইন 75 ml পার কেজি বডি ওয়েট হিসেবে ওভার 4 আওয়ার্স দিতে হবে। যদি কোনো কারণে পেশেন্টের ওয়েট না জানা থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের আলাদা আরেকটা মেজারমেন্ট আছে। সেটা অনুযায়ী পেশেন্টের এইজ লেস দেন 4 মান্থ হলে 200 থেকে 400 ml ফ্লুইড দিতে হবে। 4 to 11 মান্থ হলে 400 থেকে 600 ml ফ্লুইড, 1 থেকে 2 বছর হলে
600 থেকে 800 ml ফ্লুইড, 2 থেকে 4 বছর হলে 800 থেকে 1200 ml ফ্লুইড, 5 থেকে 14 বছর হলে 1200 থেকে 2200 ml ফ্লুইড এবং 15 বছরের উপরে হলে 2200 থেকে 4000 ml ফ্লুইড দিতে হবে। 4 ঘন্টা ওরাল রিহাইড্রেশন থেরাপি দেওয়ার পর পেশেন্ট যদি ইমপ্রুভ করে, যদি মনে হয় পেশেন্টের নো ডিহাইড্রেশন কন্ডিশন, তখন তাকে হোম ট্রিটমেন্ট দেওয়া হবে। আর যদি পেশেন্টের কোনো প্রকার ইমপ্রুভমেন্ট না হয় তখন তাকে হসপিটাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। নাও থার্ড স্টেজ, সিভিয়ার ডিহাইড্রেশন। প্রথমেই আমরা সাইনগুলো দেখে নেব। এই ক্ষেত্রে পেশেন্টের অ্যাপিয়ারেন্স বা কন্ডিশন, সে খুবই লেথার্জিক থাকবে বা আনকনশাস থাকবে, তার আই ভেরি সানকেন থাকবে এবং ড্রাই থাকবে, টিয়ার্স অ্যাবসেন্ট থাকবে, তার মাউথ এবং টাঙও ড্রাই থাকবে, আনএবল টু ড্রিঙ্ক এবং বা ড্রিঙ্কস পোরলি, স্কিন পিঞ্চ টেস্ট স্কিন ভেরি স্লোলি ব্যাক করবে, অর্থাৎ মোর দেন 2 সেকেন্ড। এই সাইনগুলোর মধ্যে কোনো পেশেন্টের যদি 2টা বা তারও বেশি সাইন প্রেজেন্ট থাকে, ইনক্লুডিং ড্রিঙ্কস পোরলি অর আনএবল টু ড্রিঙ্ক এবং স্কিন পিঞ্চ টেস্টে স্কিন গোজ ব্যাক ভেরি স্লোলি, অর্থাৎ মোর দেন 2 সেকেন্ড, তখন বলা যাবে যে পেশেন্টের সিভিয়ার ডিহাইড্রেশন প্রেজেন্ট। তবে যাদের বয়স 5 বছরের বেশি তাদের ক্ষেত্রে সিভিয়ার ডিহাইড্রেশনের খুবই ইম্পর্ট্যান্ট 2টা সাইন হলো অ্যাবসেন্স অফ রেডিয়াল পালস অ্যান্ড লো ব্লাড প্রেশার। অ্যাট দ্য সেম টাইম ম্যারাসমিক পেশেন্ট, কোয়াশিয়রকরের পেশেন্ট এবং ওবেস পেশেন্টের ক্ষেত্রে স্কিন পিঞ্চ টেস্টটা খুব বেশি ইউজফুল হয় না। সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে বেসিক্যালি পেশেন্টের ম্যানেজমেন্ট হসপিটাল লেভেলে হয়ে থাকে। যেহেতু সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে পেশেন্ট ড্রিঙ্কস পোরলি অর আনএবল টু ড্রিঙ্ক, তাই তাকে ওরাল রিহাইড্রেশন স্যালাইন দেওয়া হয় না। পেশেন্টের ম্যানেজমেন্ট ইন্ট্রাভেনাস থেরাপির মাধ্যমে করা হয়। ইন্ট্রাভেনাস রুটে পেশেন্টকে কলেরা স্যালাইন ইনফিউজ করা হয়। যদি কলেরা স্যালাইন অ্যাভেলেবল না থাকে তখন রিঙ্গার সিলেক্টেড সলিউশন ইনফিউজ করা হয়। এই রিঙ্গার সিলেক্টেড সলিউশনকে বলা হয় সোডিয়াম ল্যাকটেট সলিউশন বা হার্টম্যান সলিউশন। হার্টম্যান সলিউশনের কম্পোজিশনে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ল্যাকটেট, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে যাদের বয়স 1 বছরের কম তাদের রিহাইড্রেশন থেরাপি দেওয়া হয় 6 ঘন্টা এবং যাদের বয়স 1 বছরের বেশি তাদেরকে দেওয়া হয় 3 ঘন্টায়। তো 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে প্রথম 1 ঘন্টা 30 ml পার কেজি বডি ওয়েট হিসেবে এবং পরবর্তী 5 ঘন্টা 70 ml পার কেজি বডি ওয়েট হিসেবে দেওয়া হয়। আর 1 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ফার্স্ট 30 মিনিট দেওয়া হয় 30 ml পার কেজি বডি ওয়েট হিসেবে এবং পরবর্তী 2.5 আওয়ার্স দেওয়া হয় 70 ml পার কেজি বডি ওয়েট হিসেবে। এই ছিল মোটামুটি সিভিয়ার ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট। এবার আমরা দেখব ওরাল রিহাইড্রেশন সল্টের কম্পোজিশন। ওআরএস এর ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সল্ট, যেটা প্যাকেট হিসেবে পাওয়া যায় এবং এটা যখন পানির সাথে মিক্স করা হয় তখন তাকে বলা হয় ওরাল রিহাইড্রেশন স্যালাইন। তো এই ওরাল রিহাইড্রেশন সল্টে বেসিক্যালি কী কী থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, ট্রাইসোডিয়াম সাইট্রেট ডিহাইড্রেট থাকে এবং গ্লুকোজ অ্যানহাইড্রোজ থাকে। হোম ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র যে বাইরে থেকে খাবার স্যালাইন কিনে এনে খাওয়াতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে বসেও খাবার স্যালাইন তৈরি করা যায়। সেটার জন্য দরকার 1/2 লিটার পানি, 1 মুঠো গুড় এবং 1 চিমটি লবণ। এবং এভাবে তৈরি স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন স্যালাইন সেটা মোটামুটি 12 ঘন্টা পর্যন্ত সেফ থাকে, অর্থাৎ 12 ঘন্টা পর্যন্ত খাওয়া যায়। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটি অন করতে ভুলবেন না। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।